আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে তোমাদের আগে একটা ডেট দিয়ে নিই, তারাও সেটা হচ্ছে 30 তারিখে তোমাদের কুইজ 3 একটা দিবা। সমস্যা হবে? 30 তারিখ, হ্যাঁ জি স্যার, দেওয়া যায় স্যার। ঠিক আছে, 30 তারিখ কখন? বিকালে দাও, 7টার দিকে। জি স্যার। ঠিক আছে, 30 তারিখে 7টার দিকে। তাহলে তোমার হলো আহ তো 30 তারিখ 7টায় আমাদের ল্যাবের একটা এক্সাম আছে। ও, তাহলে কখন দিতে চাও? 29 তারিখ দাও। 30 তারিখ কি সকালে দিতে পারবা? শুক্রবার দেওয়া যায় স্যার। দেওয়া যায়। 30 বৃহস্পতিবার। শুক্রবার কি দিবা তোমরা? জি স্যার, শুক্রবারই ভালো। ঠিক আছে, তাহলে শুক্রবারে দাও। শুক্রবার হলো 1 তারিখে। ঠিক আছে, শুক্রবার 7টার সময়। জি স্যার। 7টার সময়। সিলেবাস হচ্ছে তোমার এর আগে কতটুকু পর্যন্ত ছিল তোমাদের? স্যার, ফটো ডিটেক্টর আর সোলার সেল। আচ্ছা, ফটো ডিটেক্টর, সোলার সেল আর সোলার সেল, ঠিক আছে। তাহলে এটা হলো 30 তারিখে 7টার সময়, সরি 1 তারিখে 7টার সময়। আচ্ছা, আরেকটা দিবা তোমরা হলো এটা জাস্ট বাকি যে টপিক গুলো থাকে এটা তোমরা দাও 6 তারিখে। 6 তারিখে দিতে পারবা? 6 তারিখে দাও একটা, পরেরটা ওই 7টার সময়। এখানে সিলেবাস থাকবে হলো জাস্ট নেচার ওয়েভ নেচার এবং বলছিলাম সিলেবাস। না স্যার। আচ্ছা, ওয়েভ নেচারের একটা টপিক এবং পোলারাইজেশন। আমি আপ করে দিব ভিডিও দুটেই। এটা হবে 6 তারিখে 7টার সময়। স্যার, এটা একটু পিছিয়ে দেওয়া যায় না? 6 তারিখে একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেট ছিল স্যার। পিছায় তো 7 তারিখে তো ক্লাসে শেষ মনে হয় মোটামুটি। 7 তারিখে দাও তাহলে। জি স্যার, 7 তারিখ দেওয়া যায়। 7 তারিখ 7টার সময়, সন্ধ্যা 7টায়। সাত 7 তারিখে এক্সাম আছে। ল্যাব সেন্ট্রাল আছে। স্যার, ও, 7 তারিখে পিএসপি ল্যাব সেন্ট্রাল আছে ওই দিন সবার। তাহলে 6 7 বাদ গেলে 5 তারিখে দাও তাহলে। 6 7 দিন থাকুক স্যার, টাইমটা হয়তো বা একটু চেঞ্জ করে আচ্ছা, দেওয়া যেত। ঠিক আছে। 6 তারিখে থাক, 6 তারিখে থাক। ওটা টাইম 7টায় না হয় যে কোনো টাইমে শিফট করে নেওয়া যাবে। ঠিক আছে। জি স্যার। স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে 1 তারিখেরটা থাকলো। 1 তারিখেরটা থাকলো তোমার হলো 7টার সময়, ফটো ডিরেক্টর সোলার সেল। আর 6 তারিখেরটা টাইম এখনো ফিক্স না, তো ওয়েব নেচার আর পোলারাইজেশন এই দুটোর উপর পরীক্ষা হবে। ঠিক আছে। তো আমি তিনটা পরীক্ষা, তিনটা কুইজের মার্ক দিয়ে দিব, আরেকটা কুইজের মার্ক আমার হাতে থাকবে। তো টোটাল সবগুলা মার্কই পেয়ে যাবে তোমরা। তো তিনটা পেয়ে যাবে আর একটা হাতে থাকবে। ওকে, ঠিক আছে, এইটা গেল। আচ্ছা, ওয়েভ নেচারের আমরা যে টপিকটা পড়ছিলাম সেটা ভিডিওগুলো মানে লেকচার গুলো সব আপ করা আছে। তো আমি ইন জিস্ট জিনিসগুলো দেখাই যে জিনিসটা কি আছে এখানে ওয়েভ নেচারের মধ্যে। তো শুরু করতেছি, যেটা সেটা হচ্ছে তোমার লাইট অ্যাজ এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। লাইট যে আমরা জানি এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে কাজ করে থাকে। তো এটা ডাইরেকশন অফ প্রপাগেশন যদি কে হয় তাহলে এটা হলো এক্স অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ওয়েভ, আর ওয়াই অ্যাক্সিস বরাবর বা জেড অ্যাক্সিস বরাবর যদি ম্যাগনেটিক ওয়েভ থাকে, তো একটা আরেকটা পারপেন্ডিকুলার থাকে। এই জন্য লাইটকে বলা হয় থাকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। is a traveling wave that has time varying electric and magnetic field that are perpendicular to each other and direction of propagation z। ঠিক আছে। তো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে যদি আমরা ভাঙি তাহলে আমরা জানি যে ই নট কস ওমেগা টি মাইনাস কে জেড প্লাস ফাই। যেখানে কে হলো প্রপাগেশন কনস্ট্যান্ট টুয়াইস পাই বাই ল্যামডা, আর ই নট হচ্ছে তোমার অ্যামপ্লিটিউড অফ দ্য ওয়েভ, আর ওমেগা যেটা সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি টুয়াইস পাই এফ আর টুয়াইস পাই মিউ। ফাই হচ্ছে ফেজ কনস্ট্যান্ট, আর কে হচ্ছে তোমার কি, কে হচ্ছে তোমার প্রপাগেশন কনস্ট্যান্ট। তাহলে এই পুরো টার্মটাকে বলা হয় থাকে ফেজ অফ দ্য ওয়েভ। ওয়েভের ফেজটাকে বলা হয় থাকে পুরোটা। দিস ইজ এ মোনোক্রোম্যাটিক প্লেন ওয়েভ অফ ইনফাইনাইট এক্সিস্টেন্ট ট্রাভেলিং ইন দ্য পজিটিভ জেড ডাইরেকশন। এটা হলো অসংখ্য মনোক্রোম্যাটিক প্লেন ওয়েভের সমন্বয়ে যে ওয়েভটা হয়ে থাকে, যেটা কিনা পজিটিভ জেড ডাইরেকশন বরাবর যায়, সেটার ইকুয়েশনটা আমরা এভাবে লিখতে পারি। ওয়েভ ফ্রন্ট হলো গিয়ে তোমার সারফেস, যে সারফেসের মধ্যে দিয়ে ওয়েভটা পাস করে সেটাকে ওয়েভ ফ্রন্ট বলা হয়ে থাকে। আর অপটিক্যাল ফিল্ড রিফার্স টু দ্য ইলেকট্রিক ফিল্ড ইএক্স বলা হয়ে থাকে। অপটিক্যাল ফিল্ড যেমন ধরো দি ইন্টারাকশন অফ লাইট ওয়েভ উইথ নন কন্ডাক্টিং মিডিয়াম
এখানে কন্ডাক্টিভিটি 0 ইউজেস দ্য ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট এক্স রাদার দেন বিওয়াই, মানে যেখানে নন কন্ডাক্টিং মিডিয়াম থাকে সেখানে এক্স ইউজ করা হয় থাকে বেশিরভাগ ক্ষেত্রে। ওকে, তো এইটা হলো ওয়েভ প্রপাগেশন বা প্রপাগেশন, যেটা আমরা বলতেছিলাম ওয়েভ ফ্রন্ট, সেই ওয়েভ ফ্রন্টটা হচ্ছে এটা। এখানে দেখো এক্স ইওয়াই এবং বিজেড বরাবর বিভিন্ন ভাবে ওয়েভ প্রপাগেট করতেছে। তো পুরো টার্মটাকে যেটা আমরা আগে বলছিলাম যে ফেজ ভেলোসিটি, যেটা একটা কনস্ট্যান্ট টার্ম, এখান থেকে আমরা বলতে পারি ফেজ ভেলোসিটি v ইকুয়ালস টু dt অফ dz, মানে প্রতি একক সময় যে পরিমাণ পরিবর্তন হয়ে থাকে তাকে বলতেছি আমরা ফেজ ভেলোসিটি v। যেটার আরেকটা সূত্র হচ্ছে ওমেগা বাই k বা f ল্যামডা, v ইকুয়ালস টু f ল্যামডা বা মিউ ল্যামডা। ওমেগা বাই k, ওমেগা কি, ওমেগা হচ্ছে k হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্ট আর ওমেগা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার কনস্ট্যান্ট বা অ্যাঙ্গেল। ঠিক আছে। গসিয়ান বিমের একটা ফর্মুলা, যেমন ধরো আমরা যে লাইট যখন দেখি, এটা লেজার হতে পারে, এলইডি হতে পারে। বিশেষ করে এলইডির ক্ষেত্রে দেখা যেতে পারে যে লাইট ছড়াই যায়। এই যে ছড়াই যাচ্ছে, কতটুকু ছড়াই যাচ্ছে সেটাকে বলতে পারি আমরা গসিয়ান বিম। যেমন এইখান থেকে এইটুক ডিসটেন্স যদি টোয়াইস ওমেগা নট বা টোয়াইস ডব্লিউ নট হয়ে থাকে এবং লাইটটা যদি এইভাবে ছড়া যায়, তাহলে এক একটা এই যে ছড়ানোর জন্য যে প্লেন, সেই প্লেনগুলো এক একটা ওয়েভ ফ্রন্ট। ওকে, তো ওয়েভ ফ্রন্ট যদি হয় তাহলে আমরা আলটিমেটলি ইন অপটিক্স এন্ড লেজার সায়েন্সে যদি আমরা চিন্তা করি টোয়াইস থিটা, এই পুরো ডিসটেন্সটাকে যদি এটা যদি থিটা এবং এটা যদি থিটা হয়, তাহলে পুরো ডিসটেন্সটাকে আমরা টোয়াইস থিটা বলতে পারি। টোয়াইস থিটা ইজ দ্য ফার ফিল্ড ডাইভারজেন্স। টোয়াইস থিটাকে বলা হয় থাকে ফার ফিল্ড ডাইভারজেন্স। হ্যাঁ, আর জেড হচ্ছে এখান থেকে, কারণ এইটুকের মধ্যে আমার টোটাল জিনিসটা ছড়া যাচ্ছে, এইটুক ডিসটেন্সটাকে বলতে আমরা জেড নট, যেটা হচ্ছে তোমার পাই ওমেগা নট, যেটা হচ্ছে এই ডিসটেন্সটা ডিভাইডেড বাই ল্যামডা, যেই ওয়েভ লেন্থের লাইটটা ছড়াই যাচ্ছে সেটা ল্যামডা। ঠিক আছে। আর ফাইনাল যে ইকুয়েশন যেটা সেটা টোয়াইস ওমেগা নট বা টোয়াইস ডব্লিউ ইকুয়ালস টু টোয়াইস ডব্লিউ নট 1 প্লাস জেড বাই জেড নট, যেখানে জেড হলো গিয়ে প্রপাগেশন হওয়ার পরে যে দূরত্ব সেটাকে বলতেছি আমরা জেড, আর জেড নট হলো গিয়ে পাই ওমেগা নট স্কয়ার বাই ল্যামডা। ল্যামডা হচ্ছে যেই লেন্থে আমরা কাজ করতেছি। এটা হলো আইডিয়াল কেস। আইডিয়াল কেসের ক্ষেত্রে এরকম, এটা হলো ডব্লিউ এবং এটা হচ্ছে জেড। ওকে, আর নন আইডিয়াল কেসের ক্ষেত্রে যেটা থাকে সেটা হলো এম স্কয়ার গ্রেটার দেন, এখানে একটা এম যুক্ত হয়ে যায় নন আইডিয়াল কেসে। এই দেখো এই এম, এই এমটাকে নন আইডিয়াল কেসে যুক্ত করা হয়। এটা আমাদের তো আপাতত লাগবে না, আমাদের জাস্ট ওই ফর্মুলা গুলোই লাগবে। যেমন এক নম্বর ফর্মুলা এটা যেটা লাগবে সেটা হচ্ছে তোমার ডাইভারজেন্সের ফর্মুলা, যেটা হলো টোয়াইস থিটা। যেমন ধরো একটা লাইট যদি এইভাবে ছড়ায় যায়, আমরা বলতেছি যেটা সেটা লাইট যদি ছড়ায় যায় এবং এই ডিসটেন্সটা যদি তোমার, এই ডিসটেন্সটাকে বলতেছি বিম ডিসটেন্স, যেটাকে বলছে টোয়াইস থিটা। বলছে যে কনসিডার এ হিলিয়াম নিয়ন লেজার অফ 633 ন্যানোমিটার উইথ আ স্পট সাইজ অফ 1 মিলিমিটার। মানে হচ্ছে এইটা হলো স্পট সাইজ, এই যে এই বরাবর যে যাচ্ছে, এই বরাবর যে লাইট, এই লাইট বরাবর এই যে দূরত্ব, এই দূরত্বটাকে বলছে স্পট সাইজ। স্পট সাইজ দেওয়া আছে তোমার কত, 1 মিলিমিটার। তাই যে ডাব্লিউ নট দিয়ে দেওয়া আছে 1 মিলিমিটার, এই যে 1 মিলিমিটার বসানো হয়েছে। ল্যামডা দিয়ে দেওয়া আছে 633 ন্যানোমিটার, 633 ন্যানোমিটার এই যে ল্যামডা বসাইছে। আর টোয়াইস থিটা তাহলে বের হচ্ছে রেডিয়ানে 0.026 ডিগ্রি। মানে এই যে এই বরাবর যদি যাই আমি, তাহলে এই অ্যাঙ্গেলটা হলো থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তো টোয়াইস থিটা আসছে এইটা। ঠিক আছে। আর রেওয়ে লেন্থ কত, লেন্থের ডিসটেন্সটা কতটুকু, পাই ওমেগা নট ডিভাইডেড বাই ল্যামডা। আর ওমেগা নট দেওয়া আছে তোমার কত, ল্যামডা দেওয়া আছে তোমার 633 টেন টু দি পাওয়ার এত, আর ওমেগা নট স্কয়ার যেটা আসছে তোমার 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 2 ওমেগা নট, যেটা যেহেতু ওমেগা নট এর ভ্যালুটা আর আমরা জানি যে 10 টু দি পাওয়ার -3 মিটার, মানে স্পট সাইজ যেহেতু 1 মিলিমিটার, আর বাই 2 মানে হচ্ছে তোমার অর্ধেক পরিমাণ ডিসটেন্স, কারণ এটা হলো অর্ধেক পরিমাণ। আমরা যে ফর্মুলা করেছিলাম সেই ফর্মুলায় দিয়ে দেওয়া ছিল, যেমন ধরো এই ফর্মুলা যদি আমরা দেখি, এই যে এইটা হলো গিয়ে ওমেগা আর বা ওমেগা নট, তাহলে কি এটা অর্ধেক হবে না পুরোটার? সেই হিসেবে z ইকুয়ালস টু জেড নট, যেটা সেটা হলো জেড নট ইকুয়ালস টু পাই ওমেগা বাই ল্যামডা। এটাই বসানো হয়েছে এখানে। এখানে বসানোর ফলে কি আসছে, ওমেগা নট স্কয়ার ডিভাইড বাই 2, ল্যামডা হলো জেড নট। এটা যদি বসাই দিলে বিমের উইথটা হচ্ছে 25 মিটার ডিসটেন্সে 20 মিলিমিটার, 20 মিলিমিটার হচ্ছে বিমের উইথটা। এই অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, সেই অঙ্কটা দেখতে হবে আমাদেরকে। ডাইভার্জিং এ লেজার বিম, একটা লেজার বিম কিভাবে ডাইভার্জ হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, রিফ্র্যাক্টিভ ইনডেক্স কাকে বলা হয় থাকে? রিফ্র্যাক্টিভ ইনডেক্স বলা হয় থাকে when an EM wave is traveling in a dielectric medium, the oscillating electric field polarizes the molecules of the medium at the frequency of the wave. The stronger is the interaction between field and dipoles, the slower the propagation of the wave. যত interaction between field and dipoles stronger হয়ে থাকে, ততই স্লো হতে থাকে তার propagation wave ততই তার স্লো হতে থাকে। যেমন ইএম এর ক্ষেত্রে আমরা যদি দেখি রিফ্র্যাক্টিভ ইনডেক্স, যেমন সিলিকন, ডায়মন্ড, তারপর গ্যালিয়াম আর্সেনাইড,
সিলিকন ডাইঅক্সাইড, এগুলো বিভিন্ন ধরনের ইএমএফ বের করা হয়েছে। যেমন 3.45 হলো সিলিকনের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর ডায়মন্ড, গ্যালিয়াম আর্সেনাইডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এক এক ল্যামডায় এক এক রকম। ঠিক আছে, এটা আবার দুই ভাগে ভাগ করা যাবে, লো ফ্রিকোয়েন্সি এবং একটা আছে রিলেটিভ পারমিটিভিটি এট লো ফ্রিকোয়েন্সি। লো ফ্রিকোয়েন্সির জন্য এক ধরনের, আর একটা হচ্ছে নরমাল ফ্রিকোয়েন্সির জন্য এক ধরনের। ওকে, আর ফেজ ভেলোসিটির ফর্মুলা রুট ওভার ইপসিলন আর ইপসিলন নট মিউ নট, এটা খুব জরুরি, দরকার নাই। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ক্ষেত্রে n ইকুয়ালস টু c বাই মিউ বা রুট ওভার ইপসিলন আর, সবসময় মনে রাখবা n ইকুয়ালস টু রুট ওভার ইপসিলন আর, যেখানে মিউ ইকুয়ালস টু 1 বাই ইপসিলন আর, ইপসিলন নট মিউ নট বলা যেতে পারে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সংজ্ঞাটা হচ্ছে এটা। অপটিক্যাল ফ্রিকোয়েন্সি কাকে বলা যেতে পারে? অপটিক্যাল ফ্রিকোয়েন্সি হলো 10 টু দি পাওয়ার 12 থেকে 10 টু দি পাওয়ার 16 কে বলা হয় টোটাল অপটিক্যাল ফ্রিকোয়েন্সি। অপটিক্যাল ফ্রিকোয়েন্সি আবার ভাগ করা যেতে পারে ইনফ্রারেড, যেমন ফার ইনফ্রারেড, ভিজিবল, ইউভি লেন্থ, তারপর এগুলা সবগুলোকে বলা হয় অপটিক্যাল ফ্রিকোয়েন্সির মধ্যে পড়েছে। এখানে একটা প্রমাণ আছে, সেটা লাগবে তোমাদের, সেটা হচ্ছে তোমার গ্রুপ ভেলোসিটি। গ্রুপ ভেলোসিটির একটা প্রমাণ আছে। গ্রুপ ভেলোসিটির প্রমাণ হচ্ছে, যেমন ধরো এটা যদি একটা ওমেগা প্লাস ডেল ওমেগা হয়ে থাকে আর এটা ওমেগা মাইনাস ডেল ওমেগা হয়ে থাকে, দুটোকে যোগ করলে এই পয়েন্ট, যেই পয়েন্টে তোমার কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আছে সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমাম হয়ে যাবে, আর কিছু কিছু পয়েন্টে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হওয়ার কারণে নীল হয়ে আসবে। তাহলে এটা একটা পিরিয়ডিক প্যাকেটের মতো থাকবে, যেটাকে আমরা এইভাবে বলতে পারি। এই টোটাল প্যাকেটের ভেলোসিটি যদি বিজি হয়, সেটার ইকুয়েশন বের করাটাই হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, এটাকে বলছি আমরা গ্রুপ ভেলোসিটি। তাহলে গ্রুপ ভেলোসিটি যদি আমরা বের করতে চাই, বিজি ইকুয়ালস টু ডেল কে বাই ডেল ওমেগা। যদি এটা থেকে ডেল ওমেগা পুরো মানে বড়টা যদি ডেল ওমেগা থাকে, আর এটা যদি ডেল কে আছে, তাহলে ডেল ওমেগা বা ডেল কে হলো কি ভিজি। তাহলে আমরা ex, h, z, t সমান সমান এটা পাচ্ছি আমরা। এটাকে ট্রাইগোনোমেট্রিতে ভাঙালে আমরা এই ধরনের ইকুয়েশন পাচ্ছি। এবং এই ধরনের ইকুয়েশনে যদি আমরা ডিরিটি অফ জেড করি বা ডিকে বা ডি ওমেগা করি, তাহলে গ্রুপ ভেলোসিটি আসতেছে তোমার ডিকে বাই ডি ওমেগা। দিস ইজ গ্রুপ ভেলোসিটি অফ দ্য ওয়েভ। তো এটা যদি আমরা এখানে এটাকে যদি আমরা ওমেগা ইকুয়ালস টু এত এবং কে ইকুয়ালস টু এত হয়, এবং এটাকে যদি বসাই দিই, আলটিমেট ক্যালকুলেশন করে যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে সি বাই এন মাইনাস ল্যামডা নট ডি ল্যামডা নট বাই এন। দিস ইজ দ্য গ্রুপ ভেলোসিটি ইকুয়েশন। ঠিক আছে, গ্রুপ ভেলোসিটির ইকুয়েশন হচ্ছে, এই প্রমাণটা খুব জরুরি, যে মিডিয়াম যদি থাকে তাহলে গ্রুপ ভেলোসিটি সি বাই ল্যামডা মাইনাস ল্যামডা ডিএন বাই ডিজি, বা এই পুরো টার্মটাকে বলা হয় থাকে এনজি। এই যে পুরো টার্মটা আছে, সেই পুরো টার্মটাকে বলা হয় থাকে আমরা গ্রুপ ভেলোসিটি এনজি। ঠিক আছে, এটা হলো গ্রুপ ভেলোসিটি। দিস ইজ ডিফাইন্ড অ্যাজ গ্রুপ ভেলোসিটি অফ দ্য মিডিয়াম। মিডিয়ামের গ্রুপ ভেলোসিটি কিভাবে আসছে, এই যে দেখো এখানে পুরো ডেরিভেশন করে দেওয়া আছে, রেজাল্টটা থেকে কিভাবে আসছে। ইন জেনারেল ফর মেনি ম্যাটেরিয়ালস দ্যাট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ n and hence the group index ng depends upon the wavelength of the light। মানে গ্রুপ ভেলোসিটি এবং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি ডিফারেন্ট থাকে, তাহলে সে সকল ম্যাটেরিয়ালকে আমরা বলতে পারি ডিসপারসিভ ম্যাটেরিয়াল। ডিসপারসিভ ম্যাটেরিয়ালগুলো ডিসপারসিভ হতে পারে। যেমন আমরা যদি একটা প্লট দেখি, প্লট নাই এখানে, এটা সে ডিসপারসিভ ম্যাটেরিয়াল। তাহলে প্রমাণ হিসেবে এই প্রমাণটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রমাণ, যে গ্রুপ ভেলোসিটি এবং গ্রুপ ইন্ডেক্সের মধ্যে রিলেশন। ঠিক আছে, গ্রুপ ভেলোসিটির একটা ইকুয়েশন বা গ্রুপ ইন্ডেক্সের মধ্যে কিভাবে রিলেশন, সেই রিলেশনটা বের করাটাই এটা একটা প্রমাণ হিসেবে থাকে। এই প্রমাণটা ইম্পর্টেন্ট এই লেকচার থেকে। ঠিক আছে, তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট হলো গ্রুপ ভেলোসিটির প্রমাণ। তারপর হচ্ছে তোমার এই যে ডাইভারজেন্স বিমের এই অঙ্ক, ডাইভারজেন্স বিমের অঙ্কটা কিভাবে করা যেতে পারে, গ্রুপ ভেলোসিটি কাকে বলা যেতে পারে, আর এগুলা টুকটাক জিনিসগুলো দেখা। ঠিক আছে, আজকে এটুকুই থাক। তোমাদের আর একটা টপিক আছে এটারই, আমি সবগুলোর লেকচার দিয়ে দিয়েছি। তো আমরা আমরা আসলে অত ডিটেলসে যাব না এগুলার। আমরা যদি দেখি ওয়েব নেচারের পরবর্তী যে ক্লাসটা নোটটা, সেটা হচ্ছে এটা, যেটা এখান থেকে আমি বলে দেবো যে কোন কোন টপিক গুলো জরুরি দরকার আছে। নেক্সট ক্লাসে আমরা দেখবো না, সবগুলো জিনিস লাগবে না, যে জিনিসগুলো লাগবে সেটা আমরা দেখা দিব। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন? আমি চেষ্টা করবো এই উইকের মধ্যে মোটামুটি